ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ থার্স্টে আপনাকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 16 সম্পর্কে দেখব, যেখানে পেমেন্টস আন্ডার লাইফ ইন্স্যুরেন্স পলিসি। তো এখানে ক্লেম সংক্রান্ত জিনিস আমরা দেখব। তো দেখে নিই আমরা এখানে কি কি শিখব। তো হচ্ছে এখানে আমি ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিচ্ছি। প্রথমে জাস্ট ওভারভিউ দিয়ে দেবো যে আমি কি কি শিখছি। যে প্রথমে আমি যেটা শিখবো, কনসেপ্ট অফ ক্লেমস এই সম্পর্কে দেখব, দাবির ধারণা। তো তারপর দেখব টাইপস অফ ক্লেম, কত রকমের ক্লেম হয়, দাবি কত রকমের হয়। তো তারপর হচ্ছে ডেথ ক্লেম, মৃত্যু সংক্রান্ত দাবি, এবং সেটা ডিটেলস দেখব। তারপর দেখব ফর্মস টু বি সাবমিটেড ফর ডেথ ক্লেম, ডেথ ক্লেম পাওয়ার জন্য কি কি ফর্মস আমাকে সাবমিট করতে হবে। রেপুডিয়েশন অফ ডেথ ক্লেম, মৃত্যুর দাবি অস্বীকার, কখন মৃত্যুর দাবি অস্বীকার করা হবে, কেন করা হবে, সেগুলো সম্পর্কে দেখব। এবং সেকশন 45 অনুচ্ছেদ 45, যেটা হচ্ছে ডেথ সম্পর্কে দেওয়া আছে, যেটা আমি আগে মেনশন করেছি আগের ভিডিওতে। তো সে সম্পর্কে দেখব। আর হচ্ছে প্রিজাম্পশন অফ ডেথ, মৃত্যুর অনুমান, কখন আমি ধরে নেবো যে ব্যক্তিটা মারা গেছে, সেটা একটা ব্যাপার। তো শুরু করা যাক। তো প্রথম হচ্ছে কনসেপ্ট অফ ক্লেম। তো ক্লেম মানে কি? ক্লেম মানে দাবি। নাম দেখেই আমরা বুঝতে পারছি কোনো কিছু দাবি করা। যখন কাস্টমার কোনো কিছু দাবি করে, তো সেটাকে আমরা ক্লেমসের মধ্যে দেখব। তো কখন কাস্টমার দাবি করে? আচ্ছা, ক্লেমসের যে ডেফিনেশন যেখানে বলা হয়েছে, ক্লেম ইজ ডিম্যান্ড দ্যাট ইন্স্যুরার শুড মেক গুড দ্য প্রমিস স্পেসিফাইড ইন দ্য কন্ট্রাক্ট। মানে হচ্ছে ক্লেম হচ্ছে এমন একটা দাবি যেটা ইন্স্যুরারকে মেটাতে হবে যখন সেটা প্রয়োজন পড়বে, এবং যেটা কন্ট্রাক্টে যেটা মেনশন করা আছে। তো সেটাই হচ্ছে আমার ক্লেমস। তো এখানে আমি ডায়াগ্রাম দেখিয়ে দেখাচ্ছি কত ধরনের ক্লেমস হতে পারে। তো প্রথমে ক্লেমস ক্যান বি সার্ভাইভাল ক্লেম, আর একটা হচ্ছে ডেথ ক্লেম। তো সার্ভাইভাল মানে কোনোভাবে সার্ভাইভ করে যাওয়া। তো মানে ওটা এখানে কিন্তু কাস্টমারের কিছু হয় না, তো কাস্টমার পলিসি কমপ্লিট হয়ে যায়, এবং পলিসি করার পর শেষে একটা সে ম্যাচুরিটি ক্লেম পায়। তো এটা হচ্ছে সার্ভাইভাল ক্লেমস। আর এখানে কি হয়, পলিসি চলাকালীন ডেথ হয়, তো এটা হচ্ছে ডেথ ক্লেম। তো এই হচ্ছে দুটো মেনলি বেসিক ডিফারেন্স, তো সার্ভাইভাল ক্লেম আর ডেথ ক্লেমের মধ্যে। তো তারপর আমি চলে যাচ্ছি, এবার হচ্ছে ডেথ ক্লেম সম্পর্কে আমি দেখব। নামটা দেখেই বুঝতে পারছি, মৃত্যুর দাবি যখন পলিসিটা চলাকালীন কাস্টমারের মৃত্যু হয়। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সের মেন আমার পারপাস, যার জন্য আমরা ইন্স্যুরেন্স নিয়ে থাকি, যে যদি পলিসি চলাকালীন কোনো মৃত্যু হয়ে যায় এবং সেই সংক্রান্ত যে কাস্টমারের ফ্যামিলির যে একটা বড় রকম বিপদ এসে দাঁড়ায়, সেই বিপদ থেকে বাঁচানোর জন্য আমরা ইন্স্যুরেন্স নিয়ে থাকি, বা সেই বিপদ থেকে কিছুটা কাস্টমারের পরিবার যাতে সুরক্ষা পায়। তো ওই জন্যই ডেথ ক্লেম খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে এজেন্টকে খুব গুরুত্ব সহকারে এই জিনিসগুলো দেখতে হবে, এবং আইআরডিআই এর গাইডলাইন্স অনুযায়ী ইন্স্যুরেন্স কোম্পানিকেও এইগুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। তো আমরা এখানে দেখে দিই কি কি জিনিসগুলো আছে। এখানে কি হচ্ছে, ইফ দ্য ইনসিওর্ড expires ডিউরিং দ্য টার্মস হিজ পলিসি অ্যাক্সিডেন্টালি অর আদারওয়াইজ, অ্যাক্সিডেন্টাল হতে পারে অথবা আদারওয়াইজ হতে পারে, আর ইন্স্যুরার পেজ দ্য সাম অ্যাসিওর্ড প্লাস অ্যাকুমুলেটেড বোনাস। তো এখানে যতটা সাম অ্যাসিওর্ড করা থাকবে সেই সাম অ্যাসিওর্ডটা, এবং পলিসিতে যা এক্সট্রা বোনাস জমা থাকে, বা এক্সট্রা যদি কোনো অ্যাক্সিডেন্টাল রাইডার নেওয়া থাকে, তো সেগুলো সে পেমেন্ট করবে। এটা হচ্ছে ডেথ ক্লেমের ব্যাপার। এবার ডেথ ক্লেমকে আমরা দুটো ভাগে ভাগ করছি। ডেথ ক্লেম ক্যান বি মেবি আর্লি ক্লেম। যখন আর্লি ক্লেম কখন বলা হবে, আর্লি নামটা শুনে দেখে বুঝতে পারছি আমি, যেটা খুব তাড়াতাড়ি হচ্ছে। তো যেটা লেস দেন 3 years ফ্রম পলিসি ডিউরেশন, পলিসি নেওয়া থেকে যদি 3 বছরের মধ্যেই আমার কারো কাস্টমারের মৃত্যু হয়, তো সেটাকে বলা হয় আর্লি ক্লেম। নন আর্লি ক্লেম মানে আর্লি ক্লেমের অপোজিটটা, মানে যখন 3 বছর ক্রস করে যাবে সেটা হচ্ছে নন আর্লি ক্লেম। মানে পলিসি নেওয়ার 3 বছর বাদে যদি কাস্টমারের ডেথ হয়, তো সেটা নন আর্লি ক্লেম। তো অ্যাকচুয়ালি আর্লি ক্লেম হলেই কিন্তু একটা ইনভেস্টিগেশনের ব্যাপার থেকে যায়, যেহেতু ইন্স্যুরেন্স কম মানে এখানে প্রিমিয়াম জমা পড়েছে ইন্স্যুরেন্স কোম্পানিতে, এবং একটা ক্লেম মানে একটা হিউজ অ্যামাউন্ট টাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হচ্ছে। তো তার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি অনুসন্ধান করে দেখবে যে আদেও কাস্টমার সঠিক তথ্য দিয়েছিল কিনা। যদি 3 বছর ক্রস করে যায়, তাহলে আইআরডিআই এর গাইডলাইন্স অনুযায়ী আর কোনো রকম ইনভেস্টিগেশন করবে না ইন্স্যুরেন্স কোম্পানি, এবং পলিসিটা সে পেমেন্ট করবে। এবার যদি আর্লি ক্লেম হয়ে যায়, তাহলে ইনভেস্টিগেশনে করার পর যেরকম
যা রিপোর্ট আসবে, যদি দেখা যায় কাস্টমার কোনো তথ্য গোপন করে গেছে, তাহলে পলিসির ক্লেম কিন্তু ডিক্লাইন হতে পারে, যেটাকে বলা হয় রেপুডিয়েশন। সেটা আমরা দেখব এই চ্যাপ্টারেই। তো এই হলো ডেথ ক্লেমের দুটো ডিফারেন্স বা টাইপস। তো এবার আমি দেখছি ডেথ ক্লেমে কী কী ফর্ম আমাকে সাবমিট করতে হবে। এগুলো মানে খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে একদম কোশ্চেন আসতেই পারে। ফর্মস টু বি সাবমিটেড ফর দ্য ডেথ ক্লেম। তো ফার্স্ট যেটা হচ্ছে ক্লেম ফর নমিনি। একটা ক্লেম ফর্ম আছে, ঠিক আছে? সে যে নমিনি অ্যাকচুয়ালি ডেথের পর তো নমিনি ক্লেম করবে, তো সেই ক্লেম ফর্মটাকে নমিনিকে সাইন করতে হবে এবং ফিল আপ করতে হবে। তো মনোনীত ব্যক্তির দাবির ফর্ম। তো এটা বাংলাটা হচ্ছে এটা। তারপর হচ্ছে সার্টিফিকেট অফ বুইরাল অর ক্রিমিয়েশন, মানে যেরকম যার যেরকম ধর্মের নীতি অনুযায়ী তার কবর বা শবদাহের শংসাপত্র। তো যেখানে আমাদের যদি শবদাহ করা হয় তার তার একটা সার্টিফিকেট আমরা আমাদের জমা করতে হবে, বা যদি কবর দেওয়া হয় তারও একটা সার্টিফিকেট সেটা জমা করতে হবে। আর একটা যেটা আছে ট্রিটিং ফিজিশিয়ান সার্টিফিকেট, লাস্ট যিনি ট্রিটমেন্ট করেছেন তো তার একটা সার্টিফিকেট। তো সেটাও একটা চিকিৎসাধীন চিকিৎসকের শংসাপত্র, তো এটাও দিতে হবে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হসপিটালের সার্টিফিকেট, যে হসপিটালে উনি ভর্তি ছিলেন সেই হসপিটালের সার্টিফিকেট, ঠিক আছে? এবার হচ্ছে এমপ্লয়ার সার্টিফিকেট মানে কোন তিনি যখন মারা যান তিনি যে কোম্পানিতে কাজ করছিলেন তার একটা সার্টিফিকেট, যে সে সেই অফিসে তিনি লাস্ট কবে এসেছেন, এই সমস্ত ডিটেলস, তিনি কেমন ছিলেন, তার হ্যাবিটস কেমন ছিল, সেটা এমপ্লয়ার সেগুলো মেনশন করবে। তো এমপ্লয়ার একটা সার্টিফিকেট। আর একটা হচ্ছে কোর্ট কপিজ অফ পুলিশ রিপোর্ট, যদি কোনো পুলিশ কেস থাকে তো পুলিশের একটা রিপোর্ট দরকার। ইন কেস অফ ডেথ বাই অ্যাক্সিডেন্ট হলে কিন্তু পুলিশের রিপোর্টটা মাস্ট। এখানে যেটা বলেছে পুলিশ অ্যাক্সিডেন্ট কেসের ক্ষেত্রে আমরা পুলিশের রিপোর্টটা আমরা জমা করবো। তো পুলিশ রিপোর্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো মেন আমার এই একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, টোটাল ছটা আমার জিনিস এখানে মেনশন করা আছে। এই ছটা জিনিস আমরা দেখবো। তো প্রথম যেটা হচ্ছে মনোনীত ব্যক্তির দাবির ফর্ম, মেন হচ্ছে ক্লেমের ফর্মটা তো অবশ্যই ফিল আপ করতে হবে। কবর বা শবদাহের শংসাপত্র, এটা আমাদের ফিল আপ করতে হবে। চিকিৎসাধীন ব্যক্তির শংসাপত্র, হাসপাতালের শংসাপত্র, নিয়োগকর্তার শংসাপত্র এবং পুলিশ রিপোর্ট। তো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমরা দেখব। তো নেক্সট আমরা দেখি কি আছে। নেক্সট আমরা শিখছি হচ্ছে রেপুডিয়েশন। রেপুডিয়েশন মানে হচ্ছে ক্লেম ডিক্লাইন করে দেওয়া। রেপুডিয়েশন অফ ডেথ ক্লেম মানে অস্বীকার করা, ক্লেম দিতে অস্বীকার করা। তো কখন এটা হতে পারে? দ্য ডেথ ক্লেম মে বি পেড অর রেপুডিয়েটেড। তো রেপুডিয়েট, তো কখন রেপুডিয়েট হতে পারে? রেপুডিয়েটেড যখন কোনো কাস্টমার কোনো কিছু গোপন করে যায়। ধরুন তার দেখা গেল তার একটা রিসেন্টলি একটা সার্জারি হয়েছিল, কিন্তু সে যখন পলিসিটা করে সেই সার্জারিটা সে মেনশন করেনি এবং তার ডেথ হয়েছে ওই সার্জারির কারণেই। তো তাহলে কিন্তু, বা ওই যে কারণে তার রোগ হয়েছিল সেই সার্জারি থেকেই তার হয়েছে আর কি, সেই রোগ থেকেই তার মৃত্যু হয়েছে। তো তাহলে কি করবে ইন্স্যুরেন্স কোম্পানি? তো সেটা রেপুডিয়েট করবে, মানে সেটাকে ডিক্লাইন করবে। তো এখানে কি হতে পারে, কি কি ব্যাপার হতে পারে দেখা যাক। while the processing the claim, if it is detected that insurer uh, by the insurer that the proposer had made any incorrect statement, কোন রকম ভুলভাল কোনো স্টেটমেন্ট দিয়েছে, and had suppressed material facts relevant to the policy, then contract becomes void। তাহলে কন্ট্রাক্টটা প্রথম থেকেই যে ইন্স্যুরেন্সের যে নিয়ম অনুযায়ী সেটা ভয়েড হয়ে যাচ্ছে, মানে ইনভ্যালিড হয়ে যাচ্ছে। and all benefits under policy are forfeited, মানে হচ্ছে সমস্ত বেনিফিট যেগুলো আছে সেগুলো বাজেয়াপ্ত করা হবে। তো এক্ষেত্রে কি হয়, আরেকটা জিনিস হতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি অনেক ক্ষেত্রে প্রিমিয়ামটা ফেরত দিয়ে দিতে পারে, যে প্রিমিয়ামটা সে দিয়েছে সেই প্রিমিয়ামটা সে ফেরত দিতে পারে, কিন্তু বাকি কোনো রকম বেনিফিট সে পাবে না। তো এটা হচ্ছে রেপুডিয়েশন, যদি রেপুডিয়েশন হয়ে যায়, পলিসিটা যদি ক্লেম ডিক্লাইন হয়ে যায়। তো নেক্সট আমরা দেখি কি এরপর কি আমরা আছে। তো এখানে হচ্ছে সেকশন 45 অফ ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938, এটা আমাদের জানতে হবে যে সেকশনের 45, আমি যে অ্যান্ড ফর্মুলাটা বলেছিলাম, এ ফর অ্যাসাইনমেন্ট, ডি ফর AND, এন ফর নমিনেশন আর ডি ফর ডেথ। তো এতে আছে আমার সেকশন 38 অ্যাসাইনমেন্ট, এন্ড ফর আমার আছে অ্যান ফর হচ্ছে নমিনেশন সেকশন 39, আর হচ্ছে ডি ফর 45 সেকশন 45 হচ্ছে ডি ফর ডেথ। তো এইগুলো আমাকে, এই নিয়মটা আমাকে জানতে হবে, যেটা আমি আগের চ্যাপ্টারে দেখিয়েছি। তো এগুলো হচ্ছে এখানে কি আছে,
No policy of the insurance shall be called in question on any ground whatsoever after the expiry of 3 years, মানে 3 বছর হয়ে যাওয়ার পর আর যে কারণেই ডেথ হোক না কেন সেটা ইনভেস্টিগেশন করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে সেকশন 45 সেখানে মেনশন করা আছে। তো এটা আমাদের কাস্টমারের দিক থেকে খুব খুব ভালো জিনিস। প্রিজাম্পশন অফ ডেথ, প্রিজাম্পশন অফ ডেথ মানে অনুমান, ডেথের অনুমান, কখন আমরা ধরে নেবো ডেথ। দেখা গেল একটা কাস্টমার কোনো দুর্ঘটনায় হোক যাই হোক তার পরিবার বলছে মৃত্যু হয়েছে, কিন্তু কোনো রকম ডেড বডি পাওয়া যায়নি। তো যতক্ষণ ডেড বডি পাওয়া যাবে না, তো সেখানে একটা নিয়ম আছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী, তাকে আমরা 7 বছর ধরে অপেক্ষা করব। যদি 7 বছর ধরে সেই কোনো ব্যক্তিটার খোঁজ না পাওয়া যায়, যদি সেই 7 বছর ধরে সেই ব্যক্তিটা নিখোঁজ থাকে, তখন তাকে আমরা ধরে নেব মৃত। তখন 7 বছর বাদেই সেই পলিসির সমস্ত ক্লেম সে পাবে, মানে তার নমিনি পাবে। তো সামটাইম পারসন ইজ রিপোর্টেড মিসিং উইদাউট এনি ইনফরমেশন অ্যাবাউট হিজ whereabouts, কোথায় তিনি আছেন তার কোনো রকম ডিটেলস নেই। তো দ্য ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট প্রোভাইডস ফর প্রিজাম্পশন অফ ডেথ ইন সাচ কেসেস। তো এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স এভিডেন্স অ্যাক্ট বলছে তো 7 বছর হতে হবে ফর 7 ইয়ার্স, 7 বছর তাকে মিসিং থাকতে হবে, হ্যাভ নট বিন হার্ড অফ ফর 7 ইয়ার্স। তো 7 বছর ধরে যদি তাকে মিসিং পাই, তাহলে আমি ধরে নেবো সে মারা গেছে, তখন তার 7 বছর বাদে সে সমস্ত বেনিফিটগুলো পাবে পলিসির। তো এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে ক্লেম প্রসিডিওর ইন রেসপেক্ট অফ এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি। তো কিভাবে আমরা ক্লেম করব এবং তার কিছু গাইডলাইন্স আছে। তো সেই গাইডলাইন্সগুলো আমাকে মানতে হবে। তো সেগুলো আমি দেখে নিই কি কি আছে গাইডলাইন্স। তো এখানে হচ্ছে এ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আপন রিসিভিং এ ক্লেম, প্রথমে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটা ক্লেম রিসিভ করলো, শ্যাল প্রসেস দ্য ক্লেম উইদাউট ডিলে। এটা তো বেসিক জিনিস যে কোনো রকম ডিলে করা যাবে না, এটা কাস্টমারের একটা বিপজ্জনক সিচুয়েশন, এবং এই সিচুয়েশনের জন্যই কাস্টমার কিন্তু পলিসিটা করেছে। তো তাহলে এই যে ক্রিটিক্যাল সিচুয়েশনটাতে কাস্টমারের একদম পাশে থাকতে হবে ইন্স্যুরেন্স কোম্পানি, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দিক। তো এখানে কি কি জিনিস আছে দেখে নিই একবার। এনি কোয়ারিজ অর রিকোয়ারমেন্ট অফ এনি অ্যাডিশনাল ডকুমেন্টস টু এক্সটেন্ড পসিবল শ্যাল বি রেইজড অল অ্যাট ওয়ান্স। মানে কি বলছে যে যদি কোনো ডকুমেন্টস, সাপোজ ক্লেম জমা পড়েছে, এবার ইন্স্যুরেন্স কোম্পানি মনে করছে যে ওনার কিছু ডকুমেন্টস বাকি আছে, পেন্ডিং আছে, সেগুলো দিতে হবে। তো সেটাকে তাকে ইমিডিয়েটলি জানাতে হবে, বেশি দেরি করলে হবে না। একটা একটা নিয়ে এলাম, তারপর বললাম না আরও একটা লাগবে, আবার কাস্টমার সেটা নিয়ে এলো, তারপর বললাম আবার এটা লাগবে। তো এইভাবে করলে কাস্টমারের মানে হয়রানি শিকার হতে হয়। তো কাস্টমারকে যাতে এইভাবে না হয়, তো আমাকে আমাকে ডকুমেন্টস জমা করার এখানে একটা টাইম ফ্রেম আছে। তো 15 দিনের মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানিকে টোটাল কি কি পেন্ডিং আছে, কি কি জমা করতে হবে, সব কিছু ডিটেলস মেনশন করতে হবে উইদিন এ পিরিয়ড অফ 15 days অফ রিসিপ্ট অফ সাচ ক্লেম। তো একদম টোটাল সমস্ত কিছু বলতে হবে যে এইগুলো একসাথে নিয়ে আসুন। তো কাস্টমার সেগুলো জমা করলো। এবার তো তারপরে কি কি কেস হতে পারে, এই ক্লেম আন্ডার পলিসি শ্যাল বি পেড অর ডিসপিউটেড giving all the relevant reason within 30 days from date of receipt of all relevant papers and clarification required। তো তা কি হলো, এখানে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলা অনুযায়ী সমস্ত কাস্টমার ডকুমেন্টস জমা দিল। এবার সেই জমা দেওয়ার সমস্ত পেপার জমা পড়ার থেকে 30 দিনের মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়ে দিতে হবে যে আমরা ক্লেম করব কি করব না। যদি করে তো সেই হিসাবে ক্লেম করে দিতে হবে এবং টাকা পেমেন্টের ব্যবস্থা করতে হবে। যদি দেখা যায় সে কোনো রকম কাস্টমার ভুল তথ্য দিয়েছে, তো সেটাকে তাহলে সে রেপুডিয়েশন হবে। তো সেটাও মেনশন করে দিতে হবে যে কেন আমি রেপুডিয়েশন করলাম বা কেন আমি ডিক্লাইন করলাম, সেটা উইথ রিজন। তো সেটা মেনশন করতে হবে উইদিন 30 days। তো 30 দিনের মধ্যে পলিসি সমস্ত ডকুমেন্টস জমা পাওয়ার 30 দিনের মধ্যে। তো এটা হচ্ছে একটা বিষয়। তো হাউএভার where the circumstances of a claim warrant an investigation in the opinion of insurance company, it shall initiate and complete such investigation at the earliest। যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে। তার মানে এখানে কি, যে দেখা গেল সেখানে একটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, আর্লি ক্লেম হয়েছে মানে 3 বছরের মধ্যেই কাস্টমারের মারা গেছে, তো সেটা ডেফিনেটলি একটা ইনভেস্টিগেশন হবে। ইন্স্যুরেন্স কোম্পানি চেক করে দেখবে যে সত্যি করে কি কারণে মারা গেছে এবং কাস্টমার কোনো তথ্য লুকিয়েছে কিনা। যদি দেখা যায় কাস্টমার কিছু তথ্য লুকিয়েছে,
এবং সেটা ইনভেস্টিগেশন চলছে। তো ইনভেস্টিগেশন চললে তো তখন আমি আর 30 ডেজ আমি থাকবে না, যেহেতু ইনভেস্টিগেশন একটা টাইম টেকিং ব্যাপার। তো ইনভেস্টিগেশন হবে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেগুলোকে ইনভেস্টিগেশন হবে। হতে পারে সেটা এমপ্লয়ার দিক থেকে হতে পারে, ডক্টর মেডিকেল সার্টিফিকেট থেকে হতে পারে, বিভিন্নভাবে এনকোয়ারি হবে। তো এটাও যেন মানে বছরের পর বছর যেন এনকোয়ারি না চলে, তার জন্য একটা টাইম ফ্রেম আছে। সেই টাইম ফ্রেমের মধ্যে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানিকে এনকোয়ারিটা কমপ্লিট করতে হবে এবং তার রিপোর্ট জমা করতে হবে। তো এখানে এই টাইম ফ্রেমটা হচ্ছে 6 মান্থস, 6 মাসের মধ্যে কমপ্লেন পাওয়ার 6 মাসের মধ্যে সমস্ত আমার প্রসেস কমপ্লিট করতে হবে, যদি সেখানে আর্লি ক্লেম হয় আর যদি ইনভেস্টিগেশনের কনসেপ্টটা আসে। তো এই হলো এই জায়গা, এই ব্যাপারটা। তো তারপর আমি যাই, নেক্সট হচ্ছে ক্লেম প্রসিডিওর। আচ্ছা, ওই একই জিনিস আরো কয়েকটা জিনিস আমি দেখছি। হিয়ার এ ক্লেম ইজ এ রেডি। এখন এবার বাকি সমস্ত দিক থেকে এবার ক্লেমটা রেডি হয়ে গেছে, টাকাও ইন্স্যুরেন্স কোম্পানি দিতে রাজি হয়ে গেছে, এবার সমস্ত কিছু রেখে রেডি হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা দেখা গেছে যে যে নমিনি তার বা যে নমিনি হবে তাকে নিয়ে এবার সমস্যা সৃষ্টি হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন রকম মানে নমিনি যে আছে তার সমস্যা হতে পারে, তার অ্যাকাউন্ট ঠিক নেই, তার নামে ভুল আছে, তার অ্যাকাউন্টের কোনো প্রবলেম আছে, বা নমিনি দুটো তিনটে নমিনি আছে, সেখানে কোনো রকম লিগ্যাল একটা প্রবলেম হয়েছে। মানে ইন্স্যুরেন্সের দিক থেকে কোনো ফল্ট নেই, নমিনির দিক থেকে যদি কোনো প্রবলেম হতে পারে, সেটা একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তখন কি হবে? তখনও একটা গাইডলাইন্স আছে। তো এখানে ব্যাংকের মানে ইন্স্যুরেন্স কোম্পানির কোনো প্রবলেম নেই, পেমেন্ট রেডি আছে। এবার হচ্ছে প্রপার আইডেন্টিফিকেশন অফ পেই, প্রপারলি আইডেন্টিফিকেশন করতে পারা যাচ্ছে না কাকে টাকাটা দেওয়া হবে। দ্য লাইফ ইন্স্যুরেন্স শ্যাল নট হোল্ড দ্য অ্যামাউন্ট ফর দ্য বেনিফিট অফ দ্য পেই, সরি, দ্য ইন্স্যুরার শ্যাল হোল্ড দ্য অ্যামাউন্ট ফর দ্য বেনিফিট অফ দ্য পেই। তো এখানে কি করা হবে, পেইর জন্য সে টাকাটা হোল্ড করে রাখবে, অ্যান্ড স্যাচ অ্যামাউন্ট শ্যাল আর্ন ইন্টারেস্ট। কিন্তু যেহেতু এই টাকাটা হোল্ড করে রেখেছে, তো তাকে ইন্স্যুরেন্স কোম্পানিকে একটা ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট কি হিসাবে দেবে? ব্যাংকের সেই মুহূর্তে যে চলতি ইন্টারেস্ট রেট আছে সেই অনুযায়ী, সেভিংসে যে ইন্টারেস্ট রেট আছে সেই ইন্টারেস্ট রেটে তাকে ইন্স্যুরেন্স কোম্পানিকে সেগুলোকে দিতে হবে। তো এটা গেল আমার যদি ক্লেম দিতে মানে ইন্স্যুরেন্স কোম্পানির কোনো দোষ নেই, কিন্তু পেইর যদি প্রবলেম হয়, বিভিন্ন রকম আইডেন্টিফিকেশন পেই হতে পারে বা কোনো অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে। তো এই সমস্যা হলে ইন্স্যুরেন্স কোম্পানি সেই টাকাটা রেখে দেবে নিজের কাছে এবং তাতে একটা ইন্টারেস্ট দিতে হবে, যেটা নর্মাল ব্যাংকে যে ইন্টারেস্ট রেট থাকে সেভিংস অ্যাকাউন্টে। এবার দেখা গেল ইন্স্যুরেন্স কোম্পানিরই কোনো প্রবলেম আছে। তো হেয়ার দেয়ার ইজ এ ডিলে অন দ্য পার্ট অফ ইন্স্যুরার, মানে ইন্স্যুরারই কিছু প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেম আছে, তো তার জন্য কাস্টমার সাফারার হতে পারে না। তো সেখানে আইআরডিআই এর গাইডলাইন্স অনুযায়ী ব্যাংকের যে নর্মাল ইন্টারেস্ট রেট আছে তার থেকে 2% এক্সট্রা রেটে তাকে ইন্টারেস্ট দিতে হবে যতদিন ডিলে হচ্ছে। ইন দিস প্রসেস এ claim the life insurance company shall pay the interest on the amount at the rate of which is 2% above the bank rate। তো এখানে কি হবে, যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানির ফল্ট, তো সেখানে ইন্স্যুরেন্স কোম্পানিকে নর্মাল ব্যাংকের যে ইন্টারেস্ট রেট আছে তার থেকে 2% এক্সট্রা দিতে হবে। তো কোনো ইন্স্যুরেন্স কোম্পানি চাইবে না যে এক্সট্রা দিতে, তো তাই জন্য তারা কি করবে, তাড়াতাড়ি ক্লেমটা দেওয়ার চেষ্টা করবে, কারণ তারা জানে তাদের কোনো ফল্ট যদি হয়ে যায় এক্সট্রা তাদের কাছ থেকে ইন্টারেস্ট যাবে। তো এটার দিক থেকে হলো কাস্টমারের সমস্ত দিক থেকে এখানে ফেসিলিটির ব্যাপার আছে। তো এখানে এই চ্যাপ্টারটা আমি শেষ করছি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে লাগবে, যারা আইসিটি টেট এক্সাম দিচ্ছেন তাদের তো উপকারে লাগবেই। তো এই চ্যাপ্টারে আমি কি কি শিখলাম আরেকবার আমি ওভারভিউ দিয়ে দিই। কনসেপ্ট অফ ক্লেম শিখলাম, টাইপস অফ ক্লেম শিখলাম, ডেথ ক্লেম শিখলাম, কি কি ফর্ম লাগবে ডেথ ক্লেমে সেটা শিখলাম, এবং রেপুডিয়েশন সম্পর্কে শিখলাম, এবং সেকশন 45 আর প্রিজাম্পশন অফ ডেথ, এই সমস্ত সম্পর্কে আমরা দেখেছি। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর যারা এই প্রফেশনে আসতে চাইছেন, এই প্রফেশনে আপনাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তাহলে অবশ্যই এলআইসিতে জয়েন করুন এবং এই সংক্রান্ত সমস্ত জিনিস জানতে, ডিটেলস জানতে আমার এই ফোন নাম্বারে ফোন করুন, আমাকে মেল করতে পারেন, এবং সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওটা অবশ্যই আপনারা দেখুন। আর যদি ভিডিওতে কোনো কিছু মনে হয় যেটা পরিবর্তন করা উচিত বা এটা আরো ভালোভাবে বললে হয়, কোনো কিছু যদি আপনার মনে হয়, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কিছু কমেন্ট করুন, যেটা আমাকে মোটিভেট করবে। তো এইভাবে আপনারা এগুলো করুন। আশা করি আপনাদের ভালো লেগেছে।
তো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।